সুচন্দা সমাজপতিকে গুলি করার আগে ফুলকি বুঝতে পেরে সুচন্দা সমাজপতিকে বাঁচিয়ে নিল সেই গুন্ডাদের হাত থেকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সুচন্দা সমাজপতির জন্য অন্যরকম ব্যবস্থা করেছে। অন্যদিকে দেখা যায় লাবু সুচন্দা সমাজপতির জন্য পায়েস রান্না করছে আর ফোনে কথা বলতে থাকে ফুলকির জন্য। ফুলকিকে বলতে লাগলো পিঠে না আমার হয়ে গেছে, এখন পায়েসটা হলেই হলো। ফুলকি তখন বলতে লাগলো শোনো দিদিভাই, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু সেই অনুসারে কাজটা করবে। তখনই লাবু কথাটা শোনার সাথে সাথে বলতে লাগলো ফুলকি ভাগ্যিস তুমি বলে দিয়েছো। এইদিকে রুদ্র ছদ্মবেশে অভিরূপের সেই রায়চৌধুরী বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকে আর বলতে লাগলো ফুলকি দাস, কি ভেবেছো তুমি না আর বাঁচতে পারবে না এই রুদ্র রূপসানালের হাত থেকে। তখনই রোহিত পিছনে চলে আসে আর এসে বলতে লাগলো কি অভিরূপ, এখানে দাঁড়িয়ে আছো কেন, ভিতরে চলো। তখনই অভিরূপ বলতে লাগলো চলো ঠিক আছে। এদিকে লাবুকে রোহিত বলতে লাগলো দিদি ভাই তুই কোথায়। তখনই বলতে লাগলো আমি না রান্না করে পায়েস রান্না করছি। তখন বলতে লাগলো চলে আয় না ঘরের ভিতরে। রোহিত তখন বলতে লাগলো আরে সাথে একজন আছে তো। লাবু তখন বলতে লাগলো ঠিক আছে, ওকে নিয়ে চলে আয়, কোনো অসুবিধা নেই। তারপরে অভিরূপকে নিয়ে রোহিত রান্না করে চলে যায় আর সেখানে গিয়ে অভিরূপ বলতে লাগলো বাহ, কি দারুণ পায়েস রান্না করছো তো, দেখতে পাচ্ছি অনেক ভালো হয়েছে পায়েসগুলি, অনেক গাঢ় গাঢ়। এই কথাটা বলার সাথে সাথে লাবু তখন বলতে লাগলো ও তাই। তখন বলতে লাগলো হ্যাঁ। তখনই এই কথা বলার সাথে সাথে রোহিত বলতে লাগলো ঠিক আছে, আমি তমাল পিয়ালকে ডেকে নিয়ে আসি। দিদিভাই তুই এদিকে রান্নাটা সেরে ফেল। তখন রোহিত তমাল পিয়ালকে ডাকার জন্য উপরে চলে যায়। এদিকে লাবু পায়েসটা রান্না করছে আর তখন বলতে লাগলো একটু খেয়ে দেখুন তো কেমন হয়েছে। এই কথা বলার সাথে সাথে তখন অভিরূপ বলতে লাগলো আরে আপনার হাতের রান্না না অসাধারণ। এই কথা বলতে লাবু তখন বলতে লাগলো ও সেই দিন স্কুলে আমার হাতের খাবারটা খেয়ে বুঝতে পেরে গেছেন আমার রান্নাটা অসাধারণ। এদিকে অভিরূপ মনে মনে বলতে লাগলো লাবণ্য সান্যাল, তুমি তো চিরকাল খুব ভালোই রান্না করে আসছো, তোমার রান্না খারাপ হয় কি করে, অনেক দারুণ পায়েস হয়েছে। আর তখন বলতে লাগলো আপনার হাতের পায়েসটা না অসাধারণ হয়েছে, অনেক দিন পরে এরকম ধরনের ভালো পায়েস আমি খেতে পেয়েছি। এইদিকে রোহিত এসে বলতে লাগলো দিদিভাই দেখতো ওরা এখনো পর্যন্ত রেডি হয়নি। তমাল তখন বলতে লাগলো দিদিভাই এই তো আমরা এক্ষুনি রেডি হয়ে চলে এসেছি, রেডি হতে কতক্ষণ সময় লাগে দেখো তো, আমরা রেডি হয়ে চলে এসেছি। লাবু তখন বলতে লাগলো আরে তাড়াতাড়ি কর না ভাই, এই জিনিসপত্রগুলি নিয়ে প্যাকিং করে গাড়িতে নিয়ে তুল না, আমি পায়েসটা নিয়ে আসছি। তখন লাবু বলতে লাগলো ঠিক আছে, আপনার যদি খেতে ইচ্ছে করে না আমি অন্যদিন আপনাকে আবার বানিয়ে দেব, যখন খেতে মন চাইবে আমাকে বলবেন। আমার হাতের খাবারটা যেহেতু আপনার কাছে ভালো লেগেছে তাহলে তো আপনাকে আরেকবার খাইয়ে দিতে হয়। তখনই অভিরূপ বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে বেরিয়ে পড়ি। এদিকে সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়ছে। অন্যদিকে দেখা যায় সেখানে চলে আসেছে স্বাগতা ম্যাডাম, সুপর্ণা ম্যাডামরা সবাই। আর ওরা বলতে লাগলো চারিদিকটা তোমরা ভালোভাবে কিন্তু দেখে রাখবে আর যে যার যার মতো করে সেট হয়ে যাবে। তারপর ফুলকিকে দেখে বলতে লাগলো ফুলকি দাস, তোমাকে দেখে না অনেক খুশি লাগছে, তুমি যে বাজুরিয়ার যে হত্যা মামলায় ফেঁসে গিয়েছিলে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছো, তাতে না অনেক খুশি হয়েছি আমরা সবাই, খুব ভালো কাজ করেছো। তখন ফুলকি বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে সুপর্ণাদি ম্যাডাম, এদিকে আসুন এদিকে আসুন। তখনই সেখানে চলে আসে মিডিয়ার লোকজনরা আর এসে ফুলকিকে জিজ্ঞাসা করতে থাকে যে এখানে সত্যি সত্যি কি সুচন্দা সমাজপতি আসবে, না এটা একটা মিথ্যা রটনা। কারণ ইদানিংকালে তো সুচন্দা সমাজপতি কোনো উম, কিছুতেই যান না, উনি কোনো কিছুতে যোগদান করেন না, এমনকি উনি সমস্ত কিছু ভিডিও কনফারেন্সে সেরে নিন। এ কথা বলাতে ফুলকি তখন বলতে লাগলো এতক্ষণ যেহেতু আপনারা অপেক্ষা করেছেন তাহলে আর কিছুক্ষণ সময় আপনারা অপেক্ষা করুন না, তাহলে আসল ঘটনাটা তো আপনারা জানতেই পারবেন। এ বলে ফুলকি সেখান থেকে চলে যায়। এদিকে চলে আসে রোহিত আর লাবুরা আর ওদেরকে দেখে মিডিয়ার লোকজন বলতে লাগলো কি ব্যাপার, লাবণ্য সান্যালকেও আমরা দেখতে পাচ্ছি, তাহলে বঙ্গীয় উপকূল পার্টি আর অনুপয়ন উপকূল পার্টি কি জোট হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না, দু দলের লোকে এখানে। আর এদিকে আয়োজন দেখে তো তমাল পিয়াল অবাক হয়ে যার বলতে লাগলো বাহ এলাহি কাণ্ড তো। ধানু তখন বলতে লাগলো চল না ভাই ভিতরে চল, সেখানে গিয়ে না হয় তোরা একটু বিশ্রাম করবি। তখনই তমাল বলতে লাগলো না না, এখানে এত এলাহি কাণ্ড সেটা না দেখে আমরা ভিতরে চলে যাব, না না সেটা তো হতে পারে না। আর এসব তো হয়েছে আমাদের ফুলকি দাসের জন্য।
আর তখনই সেখানে লাবণ্য সান্যাল যে তার স্পেশাল সিকিউরিটিরা ছিল তাদের সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো, তোমরা সবকিছু ঠিকঠাক মতো চেক করে নিয়েছো তো? ওরা তখন বলতে লাগলো, হ্যাঁ ম্যাডাম, সবকিছু আমরা ঠিকঠাক মতো চেক করে নিয়েছি। এদিকে রুদ্রের সে ভাড়া করা লোকগুলি যে ছাদের উপর থেকে ফলো করছে সেটা কিন্তু ফুলকি কিছুতেই দেখতে পায়নি। অন্যদিকে দেখা যায় ফুলকিও এদিক ওদিক করে সমস্ত জায়গা ঘোরাঘুরি করছে। তখনই সন্ধ্যা সমাজপতি চলে এসেছে আর এদিকে হঠাৎ করে ফুলকি দেখতে পায় সে অভিরূপ একজন সেই যারা পাহারা দিচ্ছে তাদের সাথে কথা বলছে, কি যেন বলছে। তখনই ফুলকি সন্দেহ হয় আর ফুলকি তখন কাছে চলে এসে বলতে লাগলো, অভিরূপ দাদা তুমি? অভিরূপ তখন বলতে লাগলো, আরে ওদেরকে ভালোভাবে সিকিউরিটি দেওয়ার জন্য বুঝিয়ে দিচ্ছি ফুলকি, তুমি বুঝতে পারছো না? ফুলকি তখন কিছু একটা সন্দেহ করতে থাকলে তখনই লাবণ্য সান্যাল বলতে লাগলো, এই ফুলকি ফুলকি এদিকে আসো, এদিকে আসো, এই দেখো সুচন্দা সমাজপতি চলে এসেছে তো। তখন ফুলকি সেখান থেকে চলে যায়। রুদ্র তখন বলতে লাগলো, ভাগ্যিস সুচন্দা সমাজপতি এক্ষুনি চলে এসেছে, না হলে তো ফুলকি দাসের প্রশ্নের মুখে না শেষ হয়ে যেতাম। একটার পর একটা আমাদেরকে প্রশ্ন করেই যেত, কি যে হতো সেটাই বুঝতে পারছি না। এদিকে সে যখন চলে এসেছে তখন সবাই জয়ধ্বনি দিতে থাকে সুচন্দা সমাজপতি নামে। তারপর স্টেজে নিয়ে আসা হয় ওকে। তখন উনি বলতে লাগলেন, আমি না এই রাজমহলের উন্নয়নের জন্য কিছু করতে চাই, তাই রাজমহলে যিনি আগে নেত্রী ছিলেন সে আশাবরী চৌধুরী তিনি এখন কিন্তু জেলে আছেন, তাই তার পরিবর্তে আমি ফুলকির নামটা ঘোষণা করতে চাই। এই বলে যখনই ফুলকির নামটা ঘোষণা করতে যাবে তখনই হঠাৎ করে ফুলকি দেখে ফেলে যে সুচন্দ্রা সমাজপতিকে কেউ যেন গুলি করার চেষ্টা করছে। তখন ফুলকি সেটা লক্ষ্য করতে পেরে সুচন্দ্রা সমাজপতিকে চিৎকার করে বলে উঠে, সুচন্দ্রাদি, এই বলে ওকে সেখান থেকে সরিয়ে ফেলে আর গুলিটা অন্য জায়গায় গিয়ে লেগে যায়। তখন সুচন্দা সমাজপতি অনেক ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, কে কে গুলিটা চালালো? এদিকে লাভও তখন তার সিকিউরিটিদের বলতে লাগলো, তোমাদেরকে আমি কি বলেছিলাম, তাহলে হঠাৎ করে গুলিটা কে করলো? তখনই ফুলকি চোখ পড়ে যায় সেই অভিরূপের দিকে আর অভিরূপ যে লোকটাকে ভাড়া করেছিল সেই লোকটা পালিয়ে যেতে লাগলো। আর তখন ফুলকি ওকে ধরে ফেলে আর বলতে লাগলো, তুমি তুমি নিশ্চয়ই এই কাণ্ডটা ঘটিয়েছে। তখন সে অস্বীকার করলে তখনই ফুলকি বলতে লাগলো, সত্যিটা বলো, না হলে কিন্তু তোমার অবস্থা কি হবে বুঝতে পারছে না। তখন ওই লোকটা সেই অভিরূপকে দেখিয়ে দেয় যে উনি তাকে বলেছিল গুলিটা করার জন্য। আর তখনই অভিরূপ ভয় পেয়ে যার বলতে লাগলো, মিথ্যে কথা, মিথ্যে কথা, আমি কেন এই কাজটা করতে যাব, আমি এই কাজ করিনি। রোহিত তখন বলতে লাগলো, এখনো সত্যি করে বল, না হলে এমন মার মারবো না, আমার কিন্তু বক্সিংয়ের হাত, সেটা বেশ ভালো করে জানিস, তা না হলে কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবি না। সত্যি করে বল, কেন গুলি করতে চেয়েছিস? অভিরূপ তখনও বলতে লাগলো, বিশ্বাস কর রোহিত, আমি কেন গুলি করতে যাব, আমি তো তোদের ভালোই চেয়েছি, তোরা বল, আমি কি তোদের কোনো ক্ষতি চেয়েছি? তখন রোহিত বলতে লাগলো, তাহলে গুলিটা কেন তুই চালিয়েতে বলেছিস সেই কথাটা বলেছি। তখন অভিরূপ বারবার করে বলতে লাগলো, এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা, আমি গুলি চালাতে বলিনি। ও ফুলকি তখন আরো সন্দেহ হতে থাকে। ফুলকি তখন বলতে লাগলো, না, এই অভিরূপ দাদাকে কিছুতে বিশ্বাস করা যাবে না, আমার মনে হচ্ছে এই সমস্ত কিছুর পিছনে অভিরূপ দাদারই হাত আছে। এবার থেকে আমাকে অভিরূপ দাদাকে চোখে চোখে রাখতে হবে। সমস্ত কাণ্ডের পিছনে অভিরূপ দাদার যে হাত আছে সেটা আমি সবাইকে প্রমাণ করে দেব। আর অভিরূপ তখন বলতে লাগলো, যে কোনো প্রকার আমাকে এটা ম্যানেজ করতে হবে। তখন রোহিতের হাতে পায়ে ধরে বলতে লাগলো, না রোহিত, বিশ্বাস করো, আমি এই কাজটা করিনি, ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি যে তোমাদের ভালো চাইছি। তো বন্ধুরা, ফুলকি কি এবার পারবে অভিরূপে যে সমস্ত ঘটনার পিছনে সেটা প্রমাণ করে দিতে? সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে।